বিদায়ী বছরে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বকেয়া পরিশোধে সাফল্য আসলেও সংস্কার খাতে নেওয়া হয়নি কার্যকর কোনো উদ্যোগ। বিশেষজ্ঞরা বলছেন, একজন উপদেষ্টার উপর বড় তিন মন্ত্রণালয়ের চাপ থাকায় মেলেনি তেমন অগ্রগতি। বিদ্যুৎ গ্যাসের দাম কমানোর দাবির বিষয়েও তেমন কোনো সিদ্ধান্ত নিতে পারেনি অন্তর্বর্তী সরকার। এছাড়া নবায়নযোগ্য জ্বালানিতেও নীতিগতভাবে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়নি বলছেন খাত সংশ্লিষ্টরা। গত সরকারের সময় সবচেয়ে দুর্নীতিগ্রস্ত ছিল বিদ্যুৎ ও জ্বালানি খাত। সেই সময় বিদ্যুৎ উৎপাদনের বিপরীতে ব্যয় বেড়েছিল 11 গুণ বেশি। যদিও গত এক বছরেও এ খাতে তেমন উন্নতি হয়নি বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা। সক্ষমতা থাকলেও জ্বালানির অভাবে বর্তমানে দেশের 136টি বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে 15টির উৎপাদন এখনও বন্ধ। এছাড়া কারিগরি ত্রুটি থাকায় কমেছে উৎপাদন সক্ষমতা। এদিকে বিগত সরকারের সময় $3 বিলিয়ন বেশি বকেয়া ছিল, যা এখন 500 থেকে 600 মিলিয়ন ডলারে নেমে এসেছে। এদিকে দেশে গ্যাসের চাহিদার তুলনায় কমেছে সরবরাহ। গত বছর সে বিষয়েও কোনো অগ্রগতি হয়নি। বর্তমানে দৈনিক চাহিদা আর সরবরাহে 1200 মিলিয়ন ঘনফুটের বেশি ঘাটতি রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, গ্যাস উত্তোলনেও সরকারের তেমন সাফল্য নেই। এতে বেড়েছে গ্যাসের দাম, চাপে আছেন ভোক্তারা। সরকারের কাছে তিনটা জিনিস চেয়েছিলাম। একটা চেয়েছিলাম যে এই যে মূল্য বৃদ্ধি হয়েছে, এই আইনটা বাতিল করা। সরকার আইন বাতিল করেছে ঠিকই, কিন্তু সেই আইনের আওতায় যে ধরনের বিনিয়োগ হয়েছে সেগুলোকে সুরক্ষা দেওয়া হয়েছে। ক্লজ দিয়ে দুর্নীতিটাকে সুরক্ষা করা হয়েছে, লুণ্ঠনটাকে বলবৎ করা হয়েছে এবং লুণ্ঠন চলছে। বিশেষজ্ঞরা বলছেন, ব্যবসা প্রতিষ্ঠানের জন্য এখনও গ্যাস বিদ্যুতের দাম অযৌক্তিক পর্যায়ে রয়ে গেছে। কয়লা, এলএনজিও আমদানি করা হচ্ছে চড়া দামে। অনেক কিছু যেটা এই সরকারের আমলে সাংঘাতিক স্লো হয়ে গেছে। আমরা যেটাকে এফিশিয়েন্সি বলি, এফিশিয়েন্সি কমে গেছে। অন্যান্য যেখানে রিফর্মের ব্যাপারে সরকার আগ্রহী ছিল, এখানে সেটা আমরা লক্ষ্য করি নাই। এদিকে নবায়নযোগ্য জ্বালানিতে অবকাঠামো নির্মাণ ও ব্যবহারেও বিশেষ কোনো গুরুত্ব পায়নি এবছর। এখনও বিদেশি বিনিয়োগের মাত্র 3.3% নবায়নযোগ্য জ্বালানি খাতে ব্যবহার করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, নির্বাচিত সরকার না থাকায় আশ্বাস পাচ্ছেন না বিদেশি বিনিয়োগকারীরাও। অকার্যকর হয়ে আছে সমুদ্রের তলদেশ থেকে গ্যাস উত্তোলনের কাজও। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিদ্যুৎ ও জ্বালানি খাত নিয়ে বিস্তারিত আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হয়েছেন আন্তর্জাতিক জ্বালানি বিশেষজ্ঞ এবং আইইইএফ এর বাংলাদেশ প্রধান বিশ্লেষক শফিকুল আলম। শফিকুল আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থনীতি সারাদিনে। শুরুতেই আপনার কাছে জানতে চাইব, অন্তর্বর্তী সরকার গেল প্রায় 1.5 বছরে বিদ্যুৎ এবং জ্বালানি খাতে আমরা দেখেছি যে বকেয়া পরিশোধে বেশি জোর দিয়েছে। তো এর পাশাপাশি আসলে কোন খাতগুলোতে জোর দেওয়া প্রয়োজন ছিল এবং সেগুলোতে আসলে অগ্রগতি হয়নি বলে আপনি মনে করেন? ধন্যবাদ আমাকে সংযুক্ত করার জন্য। দেখুন, এই সরকার কয়েকটি জায়গাতেই গুরুত্ব দিয়েছে, আমরা আসার পরে দেখতে পেয়েছি। একটি হলো খরচ কমানো, আহ, অর্থাৎ আমাদের যে বিদ্যুৎ উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে সেটাকে স্ট্রিমলাইন করা। সে জায়গায় তারা চেষ্টা করলেও আসলে খুব একটা সফলতা আসেনি। কারণ আমরা দেখতে পাচ্ছি যে তেলের ব্যবহার কমানো এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। সেটা আগের বছরের তুলনায়, যেখানে 12.2% তেলের ব্যবহার ছিল বিদ্যুৎ খাতে, সেটা এবছর কমে এটা 11.5%-তে নেমেছে। কাজেই গভর্নমেন্টের যে উদ্দেশ্য বা গোল ছিল সে জায়গায় তারা পৌঁছতে পারেনি। রিনিউয়েবল এনার্জিকে স্ট্রিমলাইন করার যে ব্যাপারটা দরকার, আমরা সেটা বারবার বলে আসছি যে আমাদের বিদ্যুৎ খাতের সাস্টেনেবিলিটির জন্য এবং জ্বালানি নিরাপত্তার জন্য নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে হবে। সেক্ষেত্রে তারা টেন্ডার করেছে এবং অনেক সময় লেগে গেছে। পরবর্তীতে যদিও তারা 12টি প্রকল্পকে অ্যাপ্রুভাল দিতে পেরেছে ভেরি রিসেন্টলি, কিন্তু ইন দ্য মিন টাইম আমাদের 1 বছরেরও বেশি সময় আমরা আসলে লুজ করেছি। এই সময়টায় আসলে যদি আমরা কয়েকশো মেগাওয়াট নবায়নযোগ্য জ্বালানি গ্রিডে সংযুক্ত করতে পারতাম, সেটা ভালো হতো। রুফটপ সোলারের একটা প্রোগ্রাম তারা নিয়েছে 3000 মেগাওয়াট। এটাকে অবভিয়াসলি একটা বোল্ড স্টেপ বলতে হবে, কিন্তু রুফটপ সোলারের ক্ষেত্রে যেটা দেখা গেল, এখানে কিছু লিমিটেশনও রয়ে গেছে। ইনিশিয়ালি তাদের উদ্দেশ্য ছিল ডিসেম্বরের ভিতর 3000 মেগাওয়াট গ্রিডে সংযুক্ত করা, কিন্তু এটা আমরা প্রথমেই বলেছি সময় এবং সক্ষমতা সব বিচারেই এটা অনেকটাই ওভার অ্যাম্বিশাস। কাজে এখন তারা টাইমলাইনটাকে কিছুটা এক্সটেন্ড করেছে। বাট ওভারঅল যদি আমরা চিন্তা করি, এখানকার যেই লিমিটেশন গুলো আছে প্রোগ্রামে, সেগুলোকে আমাদের
রিমুভ করতে হবে, আদারওয়াইজ আমরা যথেষ্ট সফলতা পাবো না। গ্যাস এক্সপ্লোশনের ক্ষেত্রে যদি বলি, আমরা গেল বাজেটে এসেও দুটো লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলো। একটি হচ্ছে 25-26-এর ভিতর 948 মিলিয়ন কিউবিক ফিট পার ডে প্রতিদিন গ্রিডে সংযুক্ত করা। অন্যদিকে 2028-এর ভিতরে 1548-এর মতো কিউবিক ফিট পার ডে গ্রিডে সংযুক্ত করা। কিন্তু যে পরিমাণ বাজেট রাখা হয়েছে, ভেরি প্যালট্রি বাজেট, অত্যন্ত কম, সেটা দিয়ে আসলে আমরা এই 948 মিলিয়ন কিউবিক ফিট পার ডে গ্রিডে সংযোগ করতে পারবো এমন নিশ্চয়তা আমরা দেখতে পাচ্ছি না। বরং বিভিন্ন রিপোর্টে এবং অ্যানালাইসিস আমরা দেখতে পাচ্ছি আগামী বছর হয়তো 143 মিলিয়ন কিউবিক ফিট পার ডে যুক্ত হবে। অন্যদিকে প্রতি বছর 5-6% নিজস্ব উৎপাদন কমে যাচ্ছে। কাজে এটাকে ব্যালেন্স করা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। এ ধারা যদি চলতে থাকে তাহলে 2029-30 সালে গিয়ে দেখা যাবে আমাদের $10 বিলিয়ন মতো শুধুমাত্র এলএনজি আমদানিতে ব্যয় করতে হতে পারে। বাজেটে আরেকটি বিষয় হলো যে নবায়নযোগ্য জ্বালানির জন্য আমরা আসলে তেমন কোনো প্রণোদনা দেখতে পাইনি। সেখানেও একটা সুযোগ ছিল ইনোভেশনের, যে নবায়নযোগ্য জ্বালানিকে কিভাবে দ্রুততার সাথে বাড়ানো যায়। তো সেই ব্যাপারগুলোকে যদি আমরা স্ট্রিমলাইন করতে পারতাম, হয়তো সফলতা আরেকটু বেশি হতো। শফিকুল আলম, এলএনজি নির্ভরতা কমাতে আমরা জানি যে নিজস্ব গ্যাস উৎপাদন বৃদ্ধির জন্য সরকার আমাদের যে গ্যাস কূপগুলো খনন রয়েছে আরও বেশি করে কূপ খননের উদ্যোগ নেওয়া হয়েছিল। যদিও শুরুতে যতটা দ্রুত গতিতে ছিল, মাঝখানে এসে কিন্তু আমরা দেখি যে সেটা অনেকটাই ধীর গতিতে হয়েছে। এর কারণ কি, এবং যদি নিজস্ব গ্যাস কূপ আমরা খনন সেইভাবে করতে না পারি, সেক্ষেত্রে আমাদের জন্য আসলে সামনের দিনগুলোতে কি কি চ্যালেঞ্জ থাকবে? দেখুন, এটা একটা আমাদের প্রপার প্রোগ্রাম ডিজাইন করা প্রয়োজন, অ্যাকশন প্ল্যান থাকা প্রয়োজন, এবং এটাকে প্রপারলি রিভিজিট করা যে আমরা কতটুকু গোল অ্যাচিভ করতে পারছি। কিন্তু আমাদের প্রথমেই তো যে বাজেট থাকে সেটাই তো অত্যন্ত অল্প থাকে। আমরা বিদ্যুৎ খাতে সবসময় গুরুত্ব দিয়ে আসছি, গত 1 দশক 1.5 দশকের আমরা যে প্যাটার্ন, গেল বাজেটে আমরা কিছুটা ট্রেন্ডটাকে রিভার্স বলবো, কিন্তু সেটা সাবস্টেন্সিয়াল না। আমরা যেখানে 900 কোটি টাকার মতো জ্বালানি খাতে বাজেট থাকে, সেটাকে 2000 কোটি করা হয়েছে। কিন্তু গ্যাস, যে পরিমাণ গ্যাস আমরা গ্রিডে সংযুক্ত করতে চাই, সেটা করতে গেলে আমাদের আসলে এর কয়েক গুণ পর্যন্ত বাজেট বাড়াতে হবে। সে জায়গায় আমাদের ঘাটতি রয়েছে, সক্ষমতার যে অভাব রয়েছে, সেই সক্ষমতাগুলোকে পূরণ করার জন্য, অর্থাৎ ম্যান পাওয়ার ক্যাপাসিটি এবং টেকনিক্যাল ক্যাপাসিটি, তো টোটাল জিনিসটাকে ইমপ্রুভ করার জন্য আমার সাফিসিয়েন্ট বাজেটের যেমন প্রয়োজন, সেই ক্ষেত্রে আমার প্রপার প্রোগ্রাম ডিজাইন করাও প্রয়োজন। আর যেটি বলছেন, যদি আমাদের না হয়, আমরা যদি যথেষ্ট পরিমাণ গ্যাস আমরা গ্রিডে সংযুক্ত করতে না পারি নিজস্ব সোর্স থেকে, তাহলে যেটা বলছিলাম প্রায় $10 বিলিয়ন মতো আমাদের এলএনজি আমদানি করতে হবে 2030 সাল নাগাদ, কিংবা আরো বেশি। আমি $10 বিলিয়ন বলছি, যেটা গ্লোবাল প্রজেকশন, আমাদের প্রজেকশন এবং আইইএর প্রজেকশনও বলছে যে 2029-30 সালে গিয়ে এলএনজি ওভার সাপ্লাই হবে গ্লোবাল মার্কেটে। সে কারণে এলএনজির দাম কমে যাবে, $7.5-8 হয়ে যাবে। তো সেই পর্যায়ে গেলে হয়তো আমাদের $9-10 বিলিয়ন ব্যয় করতে হবে। কিন্তু এর সিগনিফিকেন্ট রিস্ক যেটা হলো, আমাদের যদি ফরেন কারেন্সি রিজার্ভ না থাকে সাফিসিয়েন্ট, তাহলে আমরা আমদানি করতে পারবো না। সেক্ষেত্রে আমাদের ইন্ডাস্ট্রি সাফার করবে। অন্যদিকে যে কোনো গ্লোবাল ক্রাইসিস, মিডল ইস্টে কোনো ঘটনা যদি ঘটে যায়, সেক্ষেত্রে আমাদের এলএনজির ভোলাটিলিটিটা যখন বাড়বে, তখন কিন্তু আমাদের এই ব্যয়টা $10 বিলিয়ন থেকে অনেক বেড়ে যাবে, $12 বিলিয়ন পর্যন্ত হয়ে যেতে পারে। তো সেটা আমাদের জন্য এনার্জি সিকিউরিটির যেমন রিস্ক, ইন্ডাস্ট্রির কম্পিটিটিভনেস এর জন্য রিস্ক, সেই সাথে আমাদের ইকোনমিক গ্রোথের জন্য এটা একটা সিগনিফিকেন্ট রিস্ক। বকেয়া পরিশোধের কিছুটা উদ্যোগ নিলেও আমরা দেখেছি সংস্কার কিন্তু অনেকটাই পিছিয়ে আছে। আপনিও বলছিলেন যে চাপ কমানোর জন্য সরকার, ব্যয় কমানোর জন্য সরকার কাজ করেছে, যার জন্য বাজেটে কিন্তু আমরা সেই রকমভাবে জ্বালানি এবং বিদ্যুৎ খাতের জন্য আমরা বরাদ্দ দেখিনি। সেক্ষেত্রে সংস্কার কেন সেইভাবে করা যায়নি, আপনার কি মনে হয়? দেখুন, সংস্কার একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। বিশেষ করে বিদ্যুৎ এবং জ্বালানি খাত যদি চিন্তা করা হয় গ্লোবালি, এটা এনার্জি ট্রানজিশনের প্রয়োজন। এখন এই ট্রানজিশনটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। আমাদের এই পেইনফুল প্রক্রিয়াটার ভিতর দিয়ে যেতে হবে। আমরা যদি ইমিডিয়েটলি খরচটা কমাতে চাই, সেটা হবে না। এর আরেকটা কারণ হচ্ছে, আপনি দেখুন, গভর্নমেন্ট যখন ডিসিশন নিয়েছে জানুয়ারির দিকে যে আমরা 13,000 কোটি টাকা বা 12,000 কোটি টাকা কমাবো, এবং বাজেটও এসছে, পরবর্তী সময়ে আমাদের কিন্তু নতুন সক্ষমতার গ্যাস বেস পাওয়ার প্ল্যান্ট গ্রিডে যুক্ত হয়েছে, কিন্তু তাদেরকে আমরা গ্যাস সাপ্লাই দিতে পারছি না, বসিয়ে রাখছি, এবং ক্যাপাসিটি পেমেন্ট দিতে হচ্ছে। কাজেই এই ব্যাপারগুলোকে যদি আমাদের ব্যালেন্স করতে হয় এবং
সত্যিকার অর্থে যদি আমরা একটা এফিশিয়েন্ট পাওয়ার সিস্টেম ডিজাইন করতে চাই, তাহলে আমাদের নবায়নযোগ্য জ্বালানি যেমন যুক্ত করতে হবে, সেই সাথে ব্যবহারের ক্ষেত্রেও আমাদের যথেষ্ট অপটিমাইজ করতে হবে, যে যেই পাওয়ার প্ল্যান্ট গুলো আছে এগুলো যেন বসে না থাকে, আমরা এগুলোকে প্রপারলি ইউটিলাইজ করতে পারি। তো ওভারঅল এই জিনিসটাতে আমাদের বেশ খানিকটা সময় লাগবে, এটা 1-2 বছরের ব্যাপার না, আমাদের 5 থেকে 10 বছরের একটা পরিকল্পনার ভিতর দিয়ে যেতে হবে। প্লাস যে বিষয়গুলো আমরা আমাদের হাতের ভিতর আছে, ফর এক্সাম্পল পাওয়ার সেক্টরের ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন লস, এই জিনিসগুলোকে আমরা সহজে কমাতে পারি দ্রুততার সাথে। এবং অন্যদিকে আমাদের গ্যাস সেক্টরে যে লস হচ্ছে, ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন এবং চুরি হচ্ছে, অপচয় হচ্ছে, সেই জিনিসগুলোতে বিনিয়োগ করে আমরা দ্রুততার সাথে হয়তো জিনিসগুলোকে খরচটাকে কমাতে পারি এবং স্ট্রিমলাইন করতে পারবো সেক্টরগুলোকে। শফিকুল আলম, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।